Hello everyone, welcome to my platform. আমি হৈমন্তিকা দাস এবং কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর। আজকে মে মাসের প্রথম দিন 1st of May 2025। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো তোমরা কিন্তু খুব পেশেন্টলি এই ভিডিওটা আজকের অ্যাটলিস্ট ভিডিওটা ফলো করো, বিকজ অফ দ্য মেনি নিউ থিংস হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি, আউট ইনসাইড দ্য স্টেট অ্যান্ড অলসো অ্যাক্রস দ্য গ্লোব। সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু নিউজ পেপারের নিউজ এসছে, editorial publish হয়েছে, that will be discussed in a complete holistic way in this class. So আজকে আমরা হিন্দু এবং আনন্দবাজার নিউজপেপার দেখবো, and this is the picture of the Kashmir, very মানে খুব সুন্দর পিকচার অফ দ্য পেহেলগাম কাশ্মীর, যেখানে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা ভীষণ টার্মোয়েল সিচুয়েশন দাঁড়াচ্ছে। With this note, let's start today's class and hopefully you will be able to learn something new from today's analysis. আজকে প্রথমত দাঁড়িয়ে আমরা যে জায়গাটা ডিসকাশন করব, আমরা 1st of May একটা ইম্পর্টেন্ট ডে সেলিব্রেট হয়। দ্য ডে ইজ দ্য ইন্টারন্যাশনাল লেবার ডে। সারা বিশ্ব জুড়ে লেবার যে শ্রম বা শ্রমিক, তাদের যে সুরক্ষা, তাদের যে প্রোটেকশন, তাদের যে রাইট, টু রেকগনাইজ দিস কাইন্ড অফ থিংস উই সেলিব্রেট 1st May ইচ ইয়ার অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল লেবার ডে। তাহলে এই জিনিসটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে। নেক্সট আমরা দুটো ডের কথা মাথায় রাখবো, যেটা থেকেও কিন্তু আজকের এডিটোরিয়ালে বেশ কিছু নিউজ পাবলিশ হয়েছে। ফার্স্ট ইজ দ্য ইন্টারন্যাশনাল নার্স ডে। ইন্টারন্যাশনাল নার্স ডে কিন্তু মে মাসের 12th May ইচ ইয়ার ওয়ার্ল্ড জুড়ে ইন্টারন্যাশনাল নার্স ডে সেলিব্রেট করা হয়, এবং সেই যে কিসের জন্য, টু কমেমোরেট দ্য অ্যানিভার্সারি অফ দ্য ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম তিথিটাকে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল নার্স ডে হিসেবে সেলিব্রেট করি। নেক্সট আরো একটা ডে নিয়ে আজকের এডিটোরিয়ালে ডিসকাশন আছে, দিস ইজ দ্য ডক্টরস ডে। ডক্টরস ডে কিন্তু আমাদের ন্যাশনাল ডক্টরস ডে, আমরা জুলাই 1 বা 1 জুলাই আমরা ন্যাশনাল ডক্টরস ডে সেলিব্রেট করি। কিসের জন্য? বিকজ July 1 এই ডেটে কিন্তু দ্য বার্থ অ্যান্ড ডেট অ্যানিভার্সারি অফ দ্য মোস্ট ফেমাস ফিজিশিয়ান অফ ইন্ডিয়া ডক্টর বিধান চন্দ্র রায়ের কিন্তু জন্মদিন তথা মৃত্যু তিথি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা ডক্টরস ডে সেলিব্রেট করি। নাও কামিং টু দ্য নেক্সট পোর্শন, যেখানে দাঁড়িয়ে আজকের এই আলোচনাটা থাকবে। প্রথমত আমরা বাংলা নিউজ পেপার দিয়ে শুরু করব, দেন উইল মুভ ইনটু দ্য ইংলিশ হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস। গতকাল আমাদের কলকাতার বুকে বড়বাজারের মতো একটি জায়গায় কিন্তু মর্মান্তিক একটা অগ্নিকাণ্ড ঘটেছে, এবং সেই অগ্নিকাণ্ডের আলোচনায় কিন্তু আজকের এই এডিটোরিয়ালের প্রকাশিত হয়েছে, এবং সেই এডিটোরিয়ালটির নাম দেওয়া হচ্ছে দগ্ধ। সত্যিই কালকে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে কলকাতার, বলা যেতে পারে যে মার্কেট ইকোনমির একটি বড় কেন্দ্রবিন্দু, সেটি হচ্ছে বড়বাজার, সেই জায়গাতে। এবং কালকে দাঁড়িয়ে যখন আমরা পার্টিকুলারলি দীঘার মতো জায়গায় সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, সেই একই সময় কিন্তু কলকাতার বুকে কিন্তু একটি মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে। এই এডিটোরিয়ালটা আমরা ডিসকাশন করব। দেন আমরা একটা ডিসকাশন করব, সেটা হচ্ছে অচল শিক্ষা। বর্তমানে আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে ভিত্তি প্রস্তর, সেটা যেভাবে গুড়িয়ে দেয়া হচ্ছে বা গুড়িয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে বর্তমানে ইউথ পপুলেশন, যুব সম্প্রদায়, তাদের কি ভবিষ্যৎ হবে সেই বিষয়ে আলোচনা থাকবে। এবং আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ যারা এই ভিডিওটা দেখবে, এখানে কিন্তু বেশ কিছু জায়গায় আমাদের বর্তমানের বিভিন্ন সময় যে চাকরির অভাব দেখা যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে, বাট আমরা কিন্তু এটাকে একদমই এডুকেশনাল পয়েন্ট অফ ভিউতে আলোচনা করব। এখানে কিন্তু এই আলোচনার মধ্যে কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল আমাদের থাকবে না। নেক্সট আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে অলক্ষ্যে রয়ে গেলেন নার্সরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অলরেডি ডিসকাস করলাম নার্স ডে, কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের নার্সরা what are the problems they are facing, it is written in this editorial. বাকি যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের এই একটি হাইফেনের জন্য পেহেলগাম মোদী সরকারের চ্যালেঞ্জের মুখে ফেলে দিল, এটা পড়ার দরকার নেই। তাহলে আমরা স্টার্ট করি দগ্ধ এই এডিটোরিয়াল অ্যানালিসিসটা দিয়ে। প্রথমত, কলকাতাবাসী এই প্রশ্নের উত্তর কার কাছে প্রত্যাশা করবেন? কোন প্রশ্নের উত্তর? যে কেন বড়বাজারের হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটলো এবং কত মৃত্যুর পর প্রশাসন কিন্তু শেষ পর্যন্ত নড়ে বসবে। কালকের ঘটনায় এখনো পর্যন্ত প্রায় 14 জনের কিন্তু মৃত্যু রিপোর্টেড। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু
দেখা যাচ্ছে বিভিন্ন সময় আমাদের শহরে কিন্তু আগুন লেগেছে। হোটেল, রেস্তোরাঁ, পানশালা, কারখানা, গুদাম, দোকানে কিন্তু এই যে অগ্নিকাণ্ডের ঘটনা সেগুলো কিন্তু যখন হয় তারপর জানা যায় সেখানে কিন্তু বিপুল অনিয়ম ছিল, অর্থাৎ রুলস অ্যান্ড প্রোটোকলস ওয়াইজ কিন্তু সেখানে কাজকর্ম হতো না। তাহলে এই যে বড়বাজারের হোটেলটিও, সেখানেও দেখা গেছে ঢোকা এবং বেরানোর রাস্তা একটাই, বিকল্প আপৎকালীন রাস্তা থাকলেও আগুন লাগার পর হয়তো সেখান দিয়ে বেরিয়ে যেতেন পারতেন অনেকে, অর্থাৎ অল্টারনেটিভ যে এক্সিট ডোর সেটা কিন্তু এই হোটেলে ছিল না, ফলত কিন্তু আরো মৃত্যুর যে ভয়াবহতাটা বেড়েছে। হোটেলে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের অধিকাংশ ছিল অচল এবং কাজ করেনি হোটেল ঘরে থাকা স্প্রিংলার। স্প্রিংলার ইজ এ কাইন্ড অফ স্প্রে যেখানে কিন্তু ওয়াটার ছড়ানো হয় এবং যেটা কিন্তু যখন ইন কেস অফ দ্য এমার্জেন্সি স্প্রিংলার কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, সেই ধরনের কোনো ফায়ার এমার্জেন্সি রিলেটেড কোনো রেগুলেশনস প্রোটোকল মানা হয়নি, এইটাই দাবি করা হয়েছে। নাও নিয়ম বহির্ভূত ভাবে তৈরি হচ্ছিল ড্রান্স বার, অর্থাৎ সেখানে কিন্তু নিয়মের বাইরে গিয়ে হোটেলের প্রচুর অ্যাকোমোডেশন ছিল, এর ফলে দাঁড়িয়ে কিন্তু এই অগ্নিকাণ্ডটা হয়েছে। বলা হয়েছে যে প্রাণহানির আগে সেই অনিয়ম কিন্তু ধরা সম্ভব হলো না কেন? প্রশ্ন তুলেছেন লেখক যে এত অনিয়ম কিন্তু প্রাণহানির পরে বেরোচ্ছে, তাহলে আগে ঘটনাটা জানা হলে কিন্তু এতগুলো মানে নৃশংস মৃত্যুর হাত থেকে আমরা মানুষগুলোকে বাঁচাতে পারতাম। দীর্ঘদিন ধরে ফায়ার অডিট হয়নি বললেই জানা গেছে এবং অগ্নি নির্বাপনের মতো অতি জরুরি বিষয়ে কিন্তু গাফিলতি দেখা যাচ্ছে এবং প্রশাসন সেই খোঁজ কিন্তু সেই সময় রাখেনি। এরপর বলা হচ্ছে আগুন লাগলের পর কিন্তু সেই ঘটনাগুলো জানানো হচ্ছে, প্রশাসন বলছে আমরা পদক্ষেপ নেব, কিন্তু এভাবেই কিন্তু বারংবার বিভিন্ন অগ্নিকাণ্ডে মানুষের মৃত্যু ঘটছে। গোটা শহরটি কার্যত দেখা গেছে যে বিভিন্ন সময় আমরা জানি যে বিপজ্জনক ভাবে ইলেকট্রিকের তার ঝুলে থাকে, কোথাও বসতি এলাকায় বেপরোয়া ভাবে চলে বিপজ্জনক রাসায়নিকের কারখানা, কোনো যে দাহ্য বা যেগুলো এক্সপ্লোসিভ আইটেম সেগুলোকে স্তূপাকৃতি আশ্রমে জমে রাখা হয় এবং কোথাও গ্যাস সিলিন্ডার কিন্তু রাখা হয় অযত্নে। অর্থাৎ আগুন লাগলে তার নির্বাপনের ব্যবস্থা কি, সে প্রশ্নের উত্তরে সাদা খাতা জমা পড়ে। এই ফ্রেজটা তোমরা ইউজ করতে পারো, যেখানে বলা হচ্ছে উত্তর দিতে পারা যাচ্ছে না, সেটাকে এইভাবে লেখা হচ্ছে যে সে প্রশ্নের উত্তরে সাদা খাতা জমা পড়ে। নাও এখানে অগ্নি নির্বাপন যন্ত্র নেই প্রায় কোথাও, ফায়ার অ্যালার্ম নেই, নিষ্ক্রমণের আপৎকালীন অর্থাৎ ফায়ার এক্সিট গেট নেই। এই ধরনের অযত্নে অবহেলায় চলছে বিভিন্ন জায়গা বা আমাদের শহরতলি। তাই কথা হয় কয়েকদিনের তৎপরতা চলে, তারপর কিন্তু আবার অ্যাজ ইট ইজ হয়ে যায়, কলকাতা দাঁড়িয়ে থাকে আগ্নেয়গিরির ওপর। তাহলে এরপরে জাস্ট বলা হয়েছে যে লাস্ট এডিটোরিয়ালের পোর্শনে যে কেউ বলতে পারেন এমন হোটেল, গুদাম, বাড়ি, কারখানা যারা মালিক, নিরাপত্তার ব্যবস্থা তাদেরই করার কথা অবশ্যই, কিন্তু যে কোনো সভ্য শহরে কেউ নিয়ম মানতে অস্বীকার করলে তাকে বাধ্য করার কাজটি হচ্ছে প্রশাসনের। অর্থাৎ সেই হোটেলটি করেনি তার মানে সমস্ত দোষ গিয়ে হোটেলের ওপর পড়ছে, এইটা কিন্তু নয়। এই হোটেল করছে না তাই কিন্তু একটা সিস্টেমে থাকতে গেলে, একটা এরিয়ার মধ্যে থাকতে গেলে তাকে কিন্তু প্রশাসনকে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকেও কিন্তু এখানে কিন্তু স্টেক হোল্ডারে রাখতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেশন ইজ অলসো দ্য পার্ট অফ দ্য সিচুয়েশনশিপ। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাডমিনিস্ট্রেশনের ওপরও কিন্তু দায়িত্ব বর্তায়। তার জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন, নিয়ম ভঙ্গকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। নিয়মিত ফায়ার অডিট হলে এই অনিয়ম কিন্তু চলতে পারে না। অর্থাৎ রেগুলার আমাদের তাহলে কি কি আমরা পয়েন্ট নিচ্ছি, আমাদের কি কি অ্যান্সার লাইটিং এর জন্য লিখতে হবে, আমাদের বলতে হবে আমাদের রেগুলার ফায়ার অডিট করতে হবে, কারেক্ট? আমাদের কিন্তু একটা প্রত্যেকটা যে সমস্ত পাবলিক স্পেস আছে সেই জায়গায় এমার্জেন্সি এক্সিট পলিসি কিন্তু অ্যাপ্লাই করতে হবে, সেখানে ফায়ারের জন্য ফায়ার এক্সটিংগুইশার কিভাবে আছে সেই নর্মস সেখানে কিন্তু ঠিকঠাক আছে কিনা সেই জিনিসগুলোকেও কিন্তু সার্ভেইলেন্সের আন্ডারে আনতে হবে, সো দ্যাট উই ক্যান মিটিগেট দ্য লস অফ লাইফ ইন এনি কেস অফ দ্য এমার্জেন্সি। এরপর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও কিন্তু এখানে কিন্তু শাস্তি হয় না, কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পুরসভা এবং দমকলের বিভিন্ন কর্মীরা কিন্তু এই জায়গায় প্রপারলি ফিল্ড ইন্সপেকশন করছে না এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে তাদের উপর কিন্তু দায়বদ্ধতা বর্তাচ্ছে না, ফলে দায়িত্ব গ্রহণের অভ্যাস তাদের গড়েই ওঠেনি। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে 14 জনের মর্মান্তিক মৃত্যুর জন্য কে দায়ী, তা কারা এদের জন্য রেসপন্সিবল এবং সংশোধনের দায়িত্বই বা কে গ্রহণ করবেন। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পোর্শন। এবং যে জায়গাগুলো ইয়েলো কালার দিয়ে মার্ক করা আছে সেখান থেকে তোমরা খাতায় ছোট্ট করে মানে একটু জায়গার মধ্যে
হাফ পেজের মধ্যে এটাকে জট ডাউন করে নিতে পারো। নেক্সট আমরা যে এডিটোরিয়ালটায় যাব, দ্যাট ইজ রিভিলিং সাম ভেরি ব্রুটাল রিয়েলিটি ইন আওয়ার সোসাইটি, সেটা হচ্ছে অচল শিক্ষা। আমরা জানি যে বর্তমান কালে দাঁড়িয়ে আমাদের কিন্তু অনেকের কাছে দেখা যাচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি আছে, কিন্তু সেই ডিগ্রি দিয়ে তারা কিন্তু বর্তমানে চাকরি পাচ্ছে না। বলা হচ্ছে সাহিত্যে ছাত্র ছিলেন কিন্তু চাকরি করছেন কোথায়? দেখো, জীবন বীমা সংস্থায়, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো। এছাড়া বাণিজ্য শাখার স্নাতক, ম্যানেজমেন্টের স্নাতকোত্তর একটি গুদামে হিসাব রক্ষকের কাজ করছেন, অর্থাৎ তিনি কিন্তু ক্লারিক্যাল লেভেলে কাজ করছেন, কিন্তু তার ডিগ্রি হয়তো তিনি কিন্তু এমবিএ এর মতো একটা ডিগ্রি নিয়ে বসে আছেন। এইভাবে দেখা যাচ্ছে যে ওজনের ডিগ্রি হয়তো বেশি, কিন্তু জীবিকার সঙ্গে তার প্রথাগত কোনো মিলছে না। এরকম বহু মানুষ আমরা চারপাশে দেখতে পারবো। একটি সরকারি রিপোর্টে দেখা যাচ্ছে যে 8.25% স্নাতকের পেশা তাদের ডিগ্রির সাথে সামঞ্জস্যপূর্ণ। মাত্র অনলি 8% কিন্তু ডিগ্রি তাদের যে কাজ করছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ। রাজস্থানের একটি খবরে দেখা যাচ্ছে যে 53,000 এর কাছাকাছি পিউনের পদের জন্য আবেদন করেছে প্রায় 24 লাখ, এবং সেই জায়গায় প্রার্থীদের মধ্যে এটা খুব কমন চিত্র, এমবিএ, পিএইচডি, আইনের ডিগ্রি এরাও কিন্তু অ্যাপ্লাই করেছে। এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে তাহলে উচ্চ শিক্ষার দাম কোথায় থাকছে চাকরির বাজারে? উদ্বেগজনক এই ধরনের খবর কিন্তু আমাদের মাঝে মধ্যে ভেসে আসে, যা আমাদের প্রশ্ন তোলে পরিস্থিতির শিকড় কোথায়? নিয়োগে অস্বচ্ছতা, চাকরির অভাব, ভুল শিক্ষা ব্যবস্থা। এরপর উচ্চশিক্ষিত বেকার থাকার অর্থ দেশে চাকরি তৈরি হচ্ছে না। চাকরিগুলো তৈরি যেগুলো হচ্ছে কলেজ, বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যারা পাশ করছে তারা কিন্তু বর্তমানে যে চাকরির মার্কেট সেখানে নিজেদের খাপ খাওয়াতে পারছে না। এবং এই দুটো অংশে তাৎপর্যপূর্ণ ভাবে যে জায়গাটার দিকে আঙুল তোলে সেটা হচ্ছে বিগত যে এক দশক, অর্থাৎ পাস্ট 10 ইয়ার্সে আমাদের অর্থ ব্যবস্থা কিন্তু বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, পণ্যের বাজারে চাহিদা নেই, অতএব উৎপাদন বাড়ানোর তাগিদ নেই। তাহলে উৎপাদন বাড়ানোর যদি তাগিদ না থাকে তাহলে শ্রমিক এমপ্লয়মেন্টের দরকার নেই। তাহলে শুধুমাত্র তরুণের কাছে কি ভরসা হয়ে রয়েছে? সরকারি চাকরি। তাহলে অন্যদিকে চাকরির জন্য প্রকৃত যে যোগ্যতা প্রয়োজন অধিকাংশ প্রার্থীরই কিন্তু তা নেই, এবং এই কারণেই কিন্তু এই যে জব ক্রাইসিস এবং এমপ্লয়মেন্টের যে ক্রাইসিস সেটা দেখা যাচ্ছে। চাকরির বাজার কিন্তু বিবর্তিত হচ্ছে। নিয়োগ যোগ্যতা বাড়াতে প্রযুক্তিবিদ্যা, সফট স্কিল, বাস্তবমুখী জ্ঞান পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির পাশাপাশি ব্যবসায়ী হওয়ার, কর্মশালা, বিনিয়োগের পরিবেশের সৃষ্টি করতে হবে। শিল্পমহল যা চায় শিক্ষা ব্যবস্থায় তার প্রতিফলন না ঘটালে এই সংকট ঘুচবে না। সো এখানে কি লেখার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ নতুন যে জব মার্কেটটা তৈরি হচ্ছে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার স্কিল, বেসিক যে সমস্ত স্কিলগুলো তৈরি হচ্ছে, আর আমাদের যে কান্ট্রির এডুকেশন সিস্টেম যেখানে হয়তো একটা আর্ট সায়েন্সের মতো ডিগ্রি দেওয়া হচ্ছে, সেই যে শিক্ষা আমরা যেটা শিখছি এবং কর্ম জগতের যে চাহিদা তার মধ্যে একটা কিন্তু মিসম্যাচ হচ্ছে, এবং তার ফলে কিন্তু এই জব ক্রাইসিস তৈরি হচ্ছে। বলা হচ্ছে দেশের মধ্যবিত্ত সমাজ, যেটা মিডিল ক্লাস ইকোনমি, তাদের কিন্তু মানসিকতা, তাদের জগদ্দল মানসিকতা এর বড় কারণ। স্কুল ছুট না হয়ে দ্বাদশ শ্রেণী যারা উত্তীর্ণ হবে, অর্থাৎ যদি কোনো ক্রমে সে 12 পাস করে, তার কাছে একটাই শিক্ষার অল্টারনেটিভ, সেটা হচ্ছে তাকে গ্র্যাজুয়েট হতে হবে, উচ্চ শিক্ষার পথে হাঁটতে হবে। তার একটি বড় কারণ কি? কারণ দশম থেকে দ্বাদশ শ্রেণীর পর বৃত্তিমুখী প্রশিক্ষণের চল নামমাত্র, অর্থাৎ কেউ ভোকেশনাল ট্রেনিং বা কোনো স্পেশালাইজ টেকনিক্যাল এডুকেশনের দিকে কিন্তু যাচ্ছে না। ভোকেশনাল বৃত্তিমুখী শিক্ষার কিন্তু অভাব আছে। এর ফলে সামাজিক উচ্চাকাঙ্ক্ষা হিসাবে ভদ্রলোক শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া বাসনাটি ভারতীয় সমাজের এমন গভীরেই প্রথিত যে তা অন্য পদগুলির সম্ভাবনাকে বিনষ্ট করে দেয়। অতএব শ্রমজীবী হয়েও সম্মানজনক জীবনযাপনের উপায় ভারতে নেই। দুর্ভাগ্য যে বহু মানুষই উচ্চশিক্ষা গ্রহণের পরে এমন কাজ করেন অথবা করতে বাধ্য হন। তাই শিক্ষাগত যোগ্যতার আদৌ প্রয়োজন ছিল না। উচ্চশিক্ষা নামক অতি তাৎপর্যপূর্ণ সামাজিক সম্পদের বন্টনে এই গোলমাল দূর করার জন্য বৃত্তিমূলক শিক্ষাকে কিন্তু জোর দিতে হবে এবং গুরুত্ব দেওয়া দরকার আছে। সো এখানে বৃত্তিমূলক এডুকেশনের যে প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে কিন্তু আলোকপাত করা হয়েছে। আমরা 3 নম্বর এডিটোরিয়ালে চলে যাব, সেটা হচ্ছে আমাদের নার্সিং যারা কেয়ার গিভার্স ইন দ্য হসপিটালস এন্ড দ্য মেডিকেল সিস্টেম, তারা কিভাবে অলক্ষ্যে রয়ে গেছে। দেখো, ফ্লোরেন্স নাইটেঙ্গেলের 205তম জন্মবার্ষিকী পালন হচ্ছে এবছর 12ই মে। সারা বিশ্ব জুড়ে পালিত হবে বিশ্ব নার্স দিবস। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে সাধারণ সীমিত থাকে এই যে উদযাপন, সেটা কোথায় সীমিত থাকে? নার্সদের স্কুল, কলেজ এবং হসপিটালগুলো। পশ্চিমবঙ্গে চিকিৎসক দিবস অর্থাৎ 1 জুলাই আমরা যে ন্যাশনাল ডক্টরস ডে সেলিব্রেট করি, সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় যে
চিকিৎসকদের যে অভিনন্দন কৃতজ্ঞতা জানানোর প্রথা দেখা যায়, নার্সদের কিন্তু আমরা সেইভাবে নার্সদের কন্ট্রিবিউশনকে আমরা অ্যাকনলেজ করতে পারি না। কঠিন রোগাক্রান্তকে সুস্থ করে তুললে চিকিৎসক প্রশংসা পায়, নার্স দিদিরা কিন্তু আড়ালি রয়ে যায়। এই জায়গায় বিভিন্ন ঘটনার মাধ্যমে বলা হয়েছে যে নার্সরা আমাদের দেশের এবং আমাদের রাজ্যের নার্সরা কিন্তু নিজেদের অসুরক্ষিত মনে করেন কর্মক্ষেত্রে, বিশেষ করে নাইট ডিউটিতে। উন্মত্ত জনতার হামলা যখন হয় সেই বিভিন্ন যে ঘটনায় তারা কিন্তু দে আর ফিলিং ভেরি ভেরি ইনসিকিউর অ্যাবাউট দেয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি। একজন নার্স কিন্তু বলেছেন তিনি রাতে কিন্তু চাকরিতে আসতে, নাইট ডিউটি দিতে রীতিমতো ভয়ে থাকেন এবং তার মনে হয় সব সময় হয়তো কেউ পেছনে আসছে না। এইরকম টাইপের একটি ফোবিয়া নার্স সম্প্রদায়ের মধ্যে চলে গেছে। এছাড়া বিভিন্ন সময় নার্সদের যে কাজ করতে হয় সরকারি ক্ষেত্রে কর্মরত নার্সদের জন্য, এগুলো কম সাহসের কথা নয়। কোনগুলো? তারা কিন্তু বর্তমানে প্রতিবাদ মিছিলে নেমেছেন, বিভিন্ন সময় চিকিৎসকদের নৃশংস ধর্ষণ হত্যার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করছেন এবং তাদেরও যে রাইটস আছে সেই নিয়ে কিন্তু স্যালারি ডিসক্রিমিনেশন, সেই জায়গায় কিন্তু তারা প্রকাশ্যে রাস্তায় নেমেছে। এরপর বলা হচ্ছে বিভিন্ন সময় এই যে নার্সরা তাদের অবদান কি আমরা সেটা ভুলে যাই। জুনিয়র ডাক্তারদের অনুপস্থিতিতে সিনিয়র ডাক্তারদের আমরাই সাহায্য করে থাকি। কারা? নার্সরা। রোগীদের চ্যানেল করা, স্যালাইন, রক্ত চালানো, ক্যাথিটার পরানো, তারপরে হচ্ছে বিভিন্ন সিসিইউ, এই জায়গায় যেখানে সংকটাপন্ন রোগীদের থাকে সেই জায়গায় কিন্তু দক্ষতার সাথে বিভিন্ন যে সমস্ত যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট দিয়ে তাদেরকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয় সেগুলো কিন্তু নার্সরাই কিন্তু টেক কেয়ার করেন। এবং এই আন্দোলনের যে নার্সরা বর্তমানে আন্দোলন করছে সেই আন্দোলনের পর্যায়ে নার্সদের নিরাপত্তা, কাজের চাপ নিয়ে কিছু কথা উঠেছে, কিন্তু কাঠামোগত সমস্যাগুলো কোনো সুরাহা হলো না। অথচ নার্সদের কর্ম পরিবেশের সুরক্ষাহীনতা তীব্র এবং বহুমাত্রিক। তারা রোগী এবং তাদের আত্মীয়দের থেকে অসুরক্ষিত, পুরুষ সহকর্মীদের থেকেও অসুরক্ষিত। আমাদের কান্ট্রিতে এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট। রোগী এবং নার্স আদর্শ অনুপাত হচ্ছে 5:1, অর্থাৎ 5 জন রোগী প্রতি 1 জন নার্স থাকবে, কিন্তু নার্সদের সংখ্যা কম হওয়ার জন্য রোগী পরিষেবার কাজগুলি কিন্তু সম্ভবত অসম্ভব হয়ে উঠছে। একজন নার্সকে যে পরিমাণ ওয়ার্কলোড নিতে হচ্ছে, বলা হচ্ছে ওয়ার্ডে একা ডিউটি করার সময় এমার্জেন্সি ম্যানেজ করা, ওয়ার্ড বয়ের অনুপস্থিতিতে দৌড়ে ডাক্তারকে ডাকা, নাইট ডিউটিতে সারা রাত হসপিটালে রাউন্ড দেয়া, এই ধরনের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু তারা করে চলেছেন নীরবে। কেবল হিংসা নয়, এছাড়াও কি কি সমস্যা আছে, পে স্কেল থেকে সুযোগ সুবিধা, সর্বত্র নার্সরা কিন্তু লিঙ্গ বৈষম্যের সহজ শিকার। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে এই মানুষগুলোকে কিন্তু আমাদেরকে উইথ ডিউ রেসপেক্ট এবং ডাক্তারদের সাথে তাদেরও যে অবদান সেটাকে কিন্তু আমাদের রেকগনাইজ করার জায়গা চলে এসেছে। নার্সরা যে থ্রেট কালচার সহ্য করেন সেই নির্মাণকে যেন এখনো অবধি স্পর্শই করা গেল না। অর্থাৎ তারাও যে দে আর অলসো দ্য পার্ট এবং তারাও হচ্ছে ভিক্টিমাইজ হচ্ছে, সেটাকে আগে ফার্স্ট অফ অল রেকগনিশন করতে হবে। অ্যান্ড acknowledgement is the only way for beginning the improvement journey. তোমরা যদি তুমি ইন্ডিভিজুয়ালি একজন মানুষ হিসাবে দেখবে, আমি জাস্ট বলছি এই জায়গাটা থেকে, আমরা অনেক সময় কিন্তু সমাজের বিভিন্ন ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিই এবং আমরা নিজেদের অজান্তেই কিন্তু আমরা খুব বায়াসড একটা ওপিনিয়নে চলে যাই যে এরম হলেই এরম হয়, সে বাজে বলেই তার সাথে এরম হয়েছে। বাট আমাদের কিন্তু নিউট্রাল পার্সপেক্টিভ থেকে একটা জিনিস দেখা উচিত যে সে কোন পরিস্থিতিতে থাকলে এই স্টেপটা নেবে। এবং এই যে অ্যাকনলেজমেন্ট, ইট ইজ দ্য ট্রু উইজডম। আমরা অ্যাকনলেজ যদি করতে না পারি, এটা একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। জাস্ট আমি এই জায়গাটা থেকে আমার পড়তে গিয়ে মনে করলো বিভিন্ন মানুষের মধ্যে দেখবে তোমাদের সাইকোলজিক্যালি দে ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট এনি কাইন্ড অফ ফল্ট ফর দেয়ার সেলফ, তারা নিজেদের কোনো ফল্ট আছে এটা কি একদমই মনে করে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং, দে আর নট ট্রাইং টু অ্যাকনলেজ দ্য পয়েন্ট, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাদের কোনো ইম্প্রুভমেন্ট হবে না। তো দিস ইজ দ্য পয়েন্ট। যদি তোমাদেরও প্রিপারেশন জার্নিতে কোথাও ভুল হচ্ছে, তো ফার্স্ট অফ অল ট্রাই টু অ্যাকনলেজ দ্যাট যে এটা তোমার উইকনেস, এবং তুমি যতক্ষণ না সেটা নিজের মতো করে মানবে ততক্ষণ কিন্তু তুমি ইমপ্রুভমেন্টের রাস্তায় হাঁটতে পারবে না। সো দিস ইজ দ্যাট নিউজ যেটা বেঙ্গলিতে পাবলিশ হয়েছিল। মুভিং টু দ্য নেক্সট, দ্য হিন্দু নিউজ পেপার। হিন্দু নিউজ পেপারে কি হচ্ছে, হিন্দু নিউজ পেপারের ফ্রন্ট পেজে দেখো একটা ইন্টারন্যাশনাল পোর্ট ইনাগোরেট হবে, সেটা হচ্ছে ভিজিংগাম পোর্ট। সেটা কিন্তু একটা ডক তৈরি হচ্ছে এবং সেটা ডিপ ওয়াটার মাল্টিপারপাস সি পোর্ট হিসাবে তৈরি হবে এবং সেটা কিন্তু গতকাল ইনাগোরেট হবে। উইথ দিস নোট কামিং টু দ্য ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু নিউজ পেপার, সেখানে কিন্তু দেখো দুটো নিউজ নিয়ে ভীষণ ইম্পর্টেন্ট আছে। দিস ইজ দ্য বড়বাজার, যেটা কলকাতার হোটেলে আগুন লেগে গেছে, এটা আমাদের বেঙ্গল নিউজ পেপারেও
বেরিয়েছে, বাট আমি স্কিপ করেছি। নেক্সট দেখো, ডিজিটাল অ্যাক্সেস এ পার্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস টু লাইফ অ্যান্ড লিবার্টি। সুপ্রিম কোর্ট কালকে কিন্তু বলেছে যে ইনক্লুসিভ অ্যান্ড মিনিংফুল ডিজিটাল অ্যাক্সেস টু ই গভর্নেন্স অ্যান্ড ওয়েলফেয়ার ডেলিভারি সিস্টেম ইজ এ পার্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস টু লাইফ অ্যান্ড লিবার্টি। সুপ্রিম কোর্ট কিন্তু এই জাজমেন্টে বলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলা হচ্ছে লাস্ট স্লাইডে, দ্য রাইট টু ডিজিটাল অ্যাক্সেস ইমার্জেস অ্যাজ অ্যান instinctive component of the right to life and liberty, এবং সেইখান থেকে দাঁড়িয়ে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি কোথায় আছে? আমাদের আর্টিকেল 21 ফান্ডামেন্টাল রাইটস এ আছে। অর্থাৎ আমাদের ডিজিটাল অ্যাক্সেস কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালস এর একটা রাইটের মধ্যে পড়ে টু গেট দ্য ডিজিটাল অ্যাক্সেস। সো দিস ইজ দ্য নিউজ। লাস্ট নেক্সট যে নিউজটা সেটা হচ্ছে ক্যাবিনেট ডিসাইড করেছে কি টু ইনক্লুড দ্য কাস্ট কাউন্ট ইন দ্য নেক্সট সেন্সাস। ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি দেখো 2011 পর আমাদের কিন্তু সেন্সাস কন্ডাক্ট এখনো হয়নি এবং সেই ডেটা আমরা কিন্তু পাবলিশ হয়নি, বাট ইউনিয়ন ক্যাবিনেট কিন্তু কালকে ডিসাইড করেছে কি কাস্টকে কিন্তু কাস্ট যে এনুমারেশন সেটা কিন্তু আমাদের নেক্সট সেন্সাস এক্সারসাইজের একটা পার্ট হবে। কে জানিয়েছেন? ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব। ওকে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা হচ্ছে 2011 যে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস সেইটার সম্বন্ধে আমাদের একটা ইম্পর্টেন্ট হাইলাইটস নিতে হবে, এবং আমাদের যেটা দেখতে হবে দ্য রিজার্ভেশন মেজার্স ফর দ্য এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট হ্যাভ এক্সপ্যান্ডেড টু ইনক্লুড ওবিসি অল বেসড অন দ্য প্রজেকশন এস্টিমেটস ফ্রম দ্য ব্রিটিশ এরা হেডকাউন্ট। অর্থাৎ বর্তমানে আমাদের যে আর্টিকেলস আছে আর্টিকেল 15, আর্টিকেল 16, সেখানে কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউটে ওবিসিদের রিজার্ভেশনের কথা বলা হয়েছে, চাকরিতে ওবিসিদের রিজার্ভেশনের কথা বলা হয়েছে, কিন্তু হোয়াট ইজ দ্য এক্সাক্ট পপুলেশন রেশিও অফ দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাস সেই ডেটা কিন্তু আমাদের সেন্সাসে আসেনি। কারেন্টলি আমরা সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011 এর ডেটার একটা অ্যাপ্রক্সিমেশন নিয়ে আমরা রিজার্ভেশন দিই। দ্যাটস ওয়াই কিন্তু বলা হয়েছে নেক্সট যে সেন্সাস হবে সেখানে কিন্তু ওবিসিদের এক্সাক্ট পপুলেশন রেশিও কিন্তু বলা হবে along with the SC and ST, এবং আমাদের এই ডিজিটাল সেন্সাস হবে এবং এই যে সেন্সাস হবে সেটা কিন্তু ডিজিটাল মোডে পারফর্ম করা হবে। নাও এটার পর কিন্তু আমাদের জাস্ট দেখে নেবো আমরা যে সেন্সাস অফ ইন্ডিয়া কি। সেটা হচ্ছে সেন্সাস মানে পপুলেশনের কাউন্ট করা। কিসের জন্য? এটা স্ট্যাটিস্টিক্যাল কাউন্ট করা অফ দ্য পপুলেশন ইন দ্য কান্ট্রি, যাতে আমরা হিউম্যান রিসোর্স, ডেমোগ্রাফি, কালচার, ইকোনমিক স্ট্রাকচার, রিজিওনাল, ন্যাশনাল এবং লোকাল লেভেলে কি পপুলেশন আছে তার সেগ্রিগেশন কি সেটা জানতে পারি। এই যে সেন্সাসের যে প্রসিডিওর এটা 1872 তে কিন্তু বিগিনিং হয়েছিল। অ্যাট দ্যাট টাইম লর্ড মায়ো ওয়াজ দ্য গভর্নর জেনারেল। তিনি কিন্তু ফার্স্ট কন্ডাক্ট করেছিলেন সেন্সাস, কিন্তু সেটা কিন্তু সায়েন্টিফিক ছিল না বা নন সিনক্রোনাস আমাদের সেন্সাস ছিল। বাট 1881 এ লর্ড রিপনের সময় কিন্তু নেক্সট টাইম একদম সায়েন্টিফিক সিনক্রোনাস সেন্সাসকে কন্ডাক্ট করা হয় বাই দ্য সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে WC ওয়ার্ডেন। তো WCP নামটা এরকম ভাবে মনে রাখবে। তো WC ওয়ার্ডেন ওয়াজ দ্য সেন্সাস কমিশনার অফ দ্য টাইম এবং লর্ড রিপন ছিলেন কিন্তু সেই সময় গভর্নর। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যে সেন্সাস হয় সেটা কিন্তু কিভাবে হয়, দ্য রেসপন্সিবিলিটি অফ কন্ডাক্টিং দ্য ডিকেডাল সেন্সাস মানে 10 ইয়ার্স আফটার যে সেন্সাস হয় সেটা কিন্তু অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড দ্য সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া কন্ডাক্ট করে। কোন ডিপার্টমেন্টের আন্ডারে আছে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এবং এই যে সেন্সাস হয় এটা কে করতে পারে? এটা কিন্তু ইউনিয়ন লিস্টের পার্ট 7 শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে। সো ইউনিয়ন গভর্নমেন্ট ক্যান অনলি কন্ডাক্ট দ্য সেন্সাস, এবং সেন্সাস অ্যাক্ট 1948 এর মাধ্যমে সেন্সাসকে কিন্তু গভর্ন করা হয়। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার থিং। নাও কাস্ট সেন্সাস। কাস্ট সেন্সাস মানে কি? SC, ST, OBC এই ধরনের যে প্রত্যেকটা কাস্ট, ওবিসির মধ্যে বিভিন্ন কমিউনিটি আছে, লাইক যাদব কমিউনিটি আছে, ঠিক আছে, সরি বৈশ্য কপালি আছে, এই ধরনের যে বিভিন্ন যে কাস্টের যে বিভিন্ন কাস্ট তাদের পার্টিকুলার পপুলেশন কত সেটা কিন্তু দ্য অবজেক্টিভ অফ দ্য কাস্ট সেন্সাস। ব্রিটিশ ইন্ডিয়াতে প্রায় 1881 থেকে 1931 এই রেজিমে কিন্তু ফার্স্ট কাস্টের ব্যাপারটা সামনে আসে। পরবর্তীকালে 1951 এ সেন্সাস এক্সক্লুড করে কাস্ট ঘোষণাকে এবং শুধুমাত্র সেন্সাসে SC এবং ST কমিউনিটিকে রেখে দেওয়া হয়। মানে আফটার ইন্ডিপেন্ডেন্স কিন্তু কাস্টকে কিন্তু খুব বেশি প্রায়োরিটাইজ করা হয় না, শুধু শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপস এর পপুলেশন আমরা কিন্তু জানতে পারি। 1961 এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকমেন্ড করেছিল কি স্টেটকে টু কন্ডাক্ট দেয়ার ওন সার্ভে ফর দ্য স্টেট স্পেসিফিক ওবিসি লিস্ট, অর্থাৎ
প্রত্যেকটা স্টেটের কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ওবিসি লিস্ট আছে, সেটা কিন্তু কন্ডাক্ট করার দায়িত্ব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে স্টেট গভর্নমেন্টের উপর বর্তানো হয়েছিল, এবং কোনো সেন্ট্রাল রিজার্ভেশন ফর ওবিসি অ্যাট দ্যাট টাইম ছিল না। নেক্সট, পরবর্তীকালে সেন্সাস যেহেতু একটা ইউনিয়ন সাবজেক্ট, দ্য কালেকশন অফ দ্য সেন্সাস অ্যাক্ট 2008 কিন্তু অ্যালাউ করে স্টেটস অ্যান্ড দ্য লোকাল বডিকে টু গ্যাদার দ্য নেসেসারি ডেটা। যেরকম আমরা কর্ণাটক বা বিহারে দেখেছি অলরেডি তাদের কিন্তু সেন্সাস ডেটায় আদার ব্যাকওয়ার্ড ক্লাসকে কিন্তু ইনক্লুড করা হয়েছে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। এবং আরেকটা জায়গা বলে রাখা, 2011-এ কিন্তু আমাদের একটা সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস কন্ডাক্ট করা হয়। তো এই যে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসটা আছে, সেই কাস্ট সেন্সাসের মাধ্যমে কিন্তু এখানে দেখা গেছিল যে প্রচুর অ্যানোমালিস এসছিল। কিরকম ধরনের অ্যানোমালিস এখানে দেখা গেছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এক মিনিট, হ্যাঁ, এই 2011-এ যে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, এটা কিন্তু মেনলি যে ফাউন্ডার ছিলেন বা মেনলি যে ফাদার যাকে বলা হয় এই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসে, সেই নামটা লিখে নেখো, তিনি কিন্তু নীতি আয়োগের তৎকালীন একজন ভাইস চেয়ারম্যান ছিলেন, যার নাম ছিল কিন্তু অরবিন্দ, এইটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, অরবিন্দ প্রাণাগারিয়া। তো তিনি কিন্তু এই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসের যে কমিটি ছিলেন তার কিন্তু চেয়ারম্যান ছিলেন। এবং কিন্তু এই যে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসের ডেটাকে কিন্তু রিলায়েবল ডেটা হিসাবে গ্রহণ করা হয়নি, এবং অফিসিয়াল কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসের কিন্তু ডেটা রিলিজ করা হয়নি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য থিং। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা এডিটোরিয়াল অ্যানালিসিসে চলে যাব এবং আমরা দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে হিন্দুতে কি কি এডিটোরিয়াল অ্যানালিসিস এসছে। সবকটা আজকের বলতে গেলে হিন্দুর এডিটোরিয়াল যেগুলো আজকের ডেটে দাঁড়িয়ে পাবলিশ হয়েছে, সবকটা কিন্তু ইম্পর্টেন্ট আর্টিকেল। কিন্তু আমি একটু আজকের ভিডিওটা বড় হবে, কিন্তু আমি 3টে এডিটোরিয়াল অ্যানালিসিস করব। প্রথমত, ইন্ডিয়া সেম দ্য ট্র্যাপ অফ দ্য বন্ডেড লেবার, লেবার ক্রাইসিস নিয়ে আমরা একটা আলোচনা করব। লিকি পাইপলাইন, এটা নিয়ে আমাদের একটা আলোচনা থাকবে। আর একটা যে আলোচনা থাকবে সেটা হচ্ছে ভেম্বানাথ লেক, দ্য ব্রিদিং লাইফ ইনটু দ্য ভেম্বানাথ লেক, এই জায়গা নিয়ে আমাদের আলোচনা থাকবে। তোমরা যদি নিজেদের মতো পড়তে চাও, ওয়াটার ট্রিটি, ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করার ফলে পাকিস্তানের উপর কি কি ইম্প্যাক্ট আসতে পারে সেই নিয়ে এটা একটা লেখা। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, জম্মু কাশ্মীরের ইকোনমি অ্যান্ড ট্যুরিজম ইন পেরিল আফটার পাহেলগাম ম্যাসাকা। তো পেরিল মানে কি বিপদগ্রস্ত। দেখো এখানে এই ডায়াগ্রামটা দেখাচ্ছে কি, দেখাচ্ছে যে 3.5 মিলিয়ন টুরিস্ট ভিজিট করেছিল কিন্তু 2024-এ, যেটা 2012 তুলনায় প্রায় 1.6 টাইম হাই। সো ট্যুরিজম কিন্তু এতটা পিকে গেছিল। নেক্সট যে জায়গাটা আমরা যদি দেখি, পাহেলগামে যে মানে টেররিস্ট অ্যাটাক এসেছিল, তার ফলে কিন্তু হিউজলি লস হয়েছে, ইকোনমিক লস হয়েছে ইন দা কান্ট্রিজ পাহেলগাম বা কাশ্মীরে। নেক্সট আমরা যেটা বলবো, তোমরা নিজেদের মতো করে একবার, যারা ইংলিশে উইক বা দে নিড টু আন্ডারস্ট্যান্ড, তো এই আর্টিকেলটা খুব সহজ লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তোমরা নিজেদের মতো করে পড়বে। ইজ ন্যাচারাল হাইড্রোজেন দ্য ফুয়েল ফর দ্য ফিউচার, অর্থাৎ ন্যাচারাল হাইড্রোজেন দিয়ে আমরা কি ভবিষ্যতের ফুয়েল বা জ্বালানির সংকট দূর করতে পারি, এটা। নেক্সট আমরা স্টার্টিং ফ্রম দ্য ভেম্বানাথ লেক, এটা ভূগোলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা লেক, তাই না? ভূগোলের জন্য যে লেকটার কথা আমরা জানি, ভেম্বানাথ অ্যান্ড দ্য অষ্টমুদি কয়াল, দিস ইজ দ্য টাইপ অফ কয়াল প্রেজেন্ট ইন দ্য স্টেট অফ কেরালা। ভেম্বানাথ কিন্তু আমাদের লংগেস্ট লেক ইন ইন্ডিয়া এবং লার্জেস্ট ইন দ্য কেরালা। সেটা বলা হচ্ছে দ্য ভেম্বানাথ ইজ গ্যাসপিং ফর দ্য ব্রেথ, অর্থাৎ শ্বাস নেওয়ার জন্য সে কিন্তু হাঁপাচ্ছে। বলা হচ্ছে টোটাল এই যে কেরালাতে 96.5 কিলোমিটার লং এই যে ওয়াটার বডি দ্যাট স্প্যান্স অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট অফ আলাপ্পুজা, কোট্টায়াম অ্যান্ড এর্নাকুলাম অ্যান্ড ফর্মস দ্য পার্ট অফ দ্য ভেম্বানাথ ওয়েটল্যান্ড, এবং যেটা হচ্ছে একটা পার্ট অফ দ্য রামসার সাইট ইন দ্য ইন্ডিয়া। সেই যে লার্জেস্ট লেক, সেটা কিন্তু কারেন্টলি বিভিন্নভাবে কিন্তু সে কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, এটা এই এডিটোরিয়ালে লেখা। 6টা কেরালার মেজর রিভার কিন্তু এই লেকে ড্রেন্ড আউট হয়েছে, হুইচ অ্যাকাউন্টস ফর দ্য স্টেটস টোটাল সারফেস ওয়াটার রিজার্ভার 30%, অর্থাৎ 30% ওয়াটার রিসোর্সের একটা পার্ট কিন্তু এই লেকটা সার্ভ করছে। ওভার দ্য পাস্ট সেঞ্চুরি দ্য লেক হ্যাজ সাঙ্ক significantly due to the human induced interventions. কি ধরনের ইন্টারভেনশন? ল্যান্ড রিক্লেমেশন, ন্যাচারাল সেডিমেন্টেশন অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্ট। তাহলে বর্তমানে কিন্তু এই ইকোসিস্টেমটা, এই ওয়াটার বডিটার প্রপার যে হেলথ, ইট ইজ নট মেনটেন। নাও ভাইটাল
Though vital to the region's ecology and agriculture, it faces severe threats from pollution, eutrophication, unsustainable agricultural practice, invasive weed proliferation. তোমরা যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ বা শুনছো তারা আমাকে কমেন্ট করিয়ে দ্য কনসেপ্ট অফ ইউট্রিফিকেশন কে 4 থেকে 5 লাইনের মধ্যে আমাকে কমেন্ট করে জানাবে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম ইউট্রিফিকেশন। নাও বলা হচ্ছে একটা রিসেন্ট স্টাডি কিন্তু দেখাচ্ছে এই যে টোটাল যে ভেম্বানাথ লেক সেখানে কিন্তু প্লাস্টিক ওয়েস্ট, সিল্ট, আদার সেডিমেন্ট কিন্তু অ্যাকুমুলেট হচ্ছে এবং স্টেট গভর্নমেন্টের তরফ থেকে একটা প্রজেক্ট লঞ্চ করা হয়েছে ভেম্বানাথ লেক রিজুভিনেশন প্রজেক্ট। সেই প্রজেক্টের তরফ থেকে কিন্তু লেকের যে সারফেস এরিয়া কিন্তু মানে সেই রিপোর্ট কিন্তু বলছে লেক সারফেস এরিয়া হ্যাজ শ্রাঙ্ক মেইনলি ডিউ টু দ্য ল্যান্ড এনক্রোচমেন্ট। তাহলে লেকের ধারে ধারে হিউজ ল্যান্ড এনক্রোচমেন্ট হয়েছে। ড্রাস্টিক রিডাকশন ইন নট অনলি এরিয়া বাট অলসো ডেপথ হ্যাজ সিগনিফিকেন্টলি রিডিউস দ্য লেকস ফ্লাড ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি অ্যান্ড ইম্পেয়ার্ড ইটস ক্রিটিক্যাল ইকোসিস্টেম সার্ভিসেস। অর্থাৎ সেই ফ্লাড ওয়াটারকে ধারণ করার ক্ষমতা কিন্তু এই জলের মানে এই লেকের কমে গেছে। ইনক্লুডিং কি কি প্রবলেম আছে, ওয়াটার পিউরিফিকেশন, বায়োডাইভার্সিটি সাপোর্ট এবং সেডিমেন্টেশনের যে জায়গাগুলো সেখানে কিন্তু সেডিমেন্ট ট্রান্সপোর্ট এগুলো কিন্তু লেকটা করতে পারছে না। দ্য আনচেকড প্রলিফারেশন অফ দ্য ওয়াটার হায়াসিন্থ হ্যাজ ফার্দার ওয়ার্সেন্ড দ্য সিচুয়েশন কন্ট্রিবিউটিং টু দ্য ডেঞ্জারাসলি হায়ার লেভেলস অফ সিওডি অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং তোমরা সেকেন্ড আমাকে এনভায়রনমেন্টের এটা একটা কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিওডি এবং সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের মধ্যে ডিফারেন্স কি সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। অ্যাজ এ রেজাল্ট কি ফিশ ক্যাচ হ্যাজ ডিক্লাইন্ড বাই অ্যাবাউট 66% ওভার দ্য লাস্ট 3 decades। নাও এই জায়গায় বলা হচ্ছে এফোর্টস কি করা হচ্ছে, রিজুভিনেট করার চেষ্টা করা হচ্ছে এই লেকটাকে। সেখান থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে একটা ইনিশিয়েটিভের, যে ইন্সপিরেশনের ব্যাকে আছে নমামি গঙ্গা প্রজেক্ট। নমামি গঙ্গা প্রজেক্টের যে মিমিক করা হচ্ছে কিন্তু এই রিজুভিনেশন প্ল্যানকে এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু রিস্টোর করার চেষ্টা করা হচ্ছে ওয়াটার বডিকে। চ্যালেঞ্জেস আছে কিন্তু সেই জায়গায় কাজ চলছে। কিভাবে এই সাব কমিটি তৈরি করা হচ্ছে, এগ্রিকালচার, ফিশারি, ওয়াটার রিসোর্স, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, স্যানিটেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রেভিনিউ রিলেটেড, যাতে কিন্তু 188.25 crore কম্প্রিহেন্সিভ 5-year প্ল্যান তৈরি করা হয়েছে এবং রিসেন্টলি সেটা কিন্তু চিফ মিনিস্টার অফ দ্য কেরালার কাছে সাবমিট করা হয়েছে। এইভাবে কিন্তু টোটাল ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্টের ওপর রিসার্চ চলছে এবং ওয়ার্কিং at the ground level it is carried on. Now short term যেগুলো গোল, যেরকম রিমুভাল করতে হবে প্লাস্টিক ওয়েস্ট, কনস্ট্রাকশন করতে হবে বায়োশিল্ড টু প্রোটেক্ট দ্য ফার্মল্যান্ড, তারপরে উইড ইরাডিকেশন করতে হবে, কনস্ট্রাকশন অফ 31 বায়ো বার্নস করতে হবে, যার ফলে কিন্তু এই যে লেকটাকে রিভাইভাল পর্যায়ে আমরা আনতে পারি। এছাড়া লং টার্মের মধ্যে কি করতে হবে, ড্রেজিং করতে হবে লেক বেডস গুলো, যাতে ওই যে প্রপার সিলটেশন ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য লেক সেটাকে ইনক্রিজ করা যায়, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ানো যায়, প্রমোট করা যায় অর্গানিক ফার্মিং কে, যাতে কিন্তু পলিউশন প্রিভেন্ট হয়, পেস্টিসাইডস বা কেমিক্যাল যাতে জলে না মিশে, এবং ফ্লোরা এবং ফনার কিন্তু কনজারভেশন করতে হবে। ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান বসাতে হবে যাতে ফ্লাড প্রোন কেরালার কুট্টনার এই সমস্ত জায়গা থেকে সুয়েজ এসে এই লেকটায় না পড়ে। সো দিস ইজ দ্য থিং। এবং সেখানে দাঁড়িয়ে এই ওয়াটার বডি থেকে ইকোনমিক সাস্টেনেবিলিটি আনার জন্য কিন্তু ট্যুরিজমকেও প্রমোট করতে হবে, ফিশ ইল্ড বাড়াতে হবে, যাতে কিন্তু এই প্রজেক্টটাকে আমরা ভায়াবল করতে পারি। নাও around report বলছে 28.72 tons of the plastic waste এবং great quantity of water hyacinth were removed from the lake in the recent mega cleaning drive. এবং rejuvenating the lake is critical for enhancing the region's resilience to climate change impacts such as erratic rainfall, sea level rise, intensified flooding events। তার মানে আমরা যদি এই লেকটাকে রিজুভিনেট করতে পারি, they will help us indirectly or directly with respect to handling climate change। তারপরে আমরা রেনফল, সি ওয়াটার রাইস, এগুলো যে প্রবলেম আছে সেগুলোকে আমরা মিটিগেট করতে পারি। নাও লাস্ট যে জায়গাটায় বলা হচ্ছে, while the report calls for enacting strict laws against the unauthorized vessel, previous efforts to rein in the illegal houseboat operations have been largely ineffective। অর্থাৎ এখানে কিন্তু লার্জ স্কেলে ইলিগালি হাউসবোট আছে, সেগুলো থেকেও কিন্তু প্রচুর পলিউশন হচ্ছে, সেগুলোকে কিন্তু প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে। তো ল্যান্ড এনক্রোচমেন্ট ইজ অ্যান মেজর ইস্যু, যেটার ওপরও কিন্তু কাজ করার দরকার হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কি দরকার, নেসেসিটেটস আ স্ট্রং পলিটিক্যাল সাপোর্ট এবং ডিসিসিভ অ্যাকশন। তাহলে পলিটিক্যাল এবং মানে পাবলিক যে সাপোর্ট সেটা কিন্তু
both are needed at that time. Last এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, coordinated collaboration among various stakeholders. Who are the stakeholders? Local community, district administration, land level, different governance officers will be the key to overcoming these complex challenges and will require support from the union and the state government. Hopefully you have understood the editorial এবং দাঁড়িয়ে আমরা নেক্সট এডিটোরিয়াল অ্যানালিসিসের দিকে যাব, which is very important. সেটা হচ্ছে লিকি পাইপলাইন। সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে India must ensure it retains the service of the committed scientist. আমাদের দেশের সায়েন্টিস্টের যে প্রবলেম হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে হোয়াট ক্যান বি দ্য ওয়ে ফরওয়ার্ড। একটা রিসেন্ট রিপোর্ট কিন্তু দেখা যাচ্ছে, অ্যানালাইজ করেছে পাবলিক ফান্ডেড রিসার্চ এবং ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। সে কিন্তু যে পয়েন্টগুলোকে রেজ করেছে সেটা কিন্তু অ্যালার্মিং। বলা হয়েছে ইন সেভারাল অফ দ্য 244 ইনস্টিটিউশন স্টাডি করা হয়েছে, মানে 244টা ইনস্টিটিউশনের মধ্যে যে স্টাডি হয়েছে সেখানে দেখা গেছে দেয়ার ওয়াজ এ ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ দ্য পার্মানেন্ট সায়েন্টিফিক স্টাফ ইন 2022-23 কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। এক বছরের মধ্যে কিন্তু দেখা গেছে সিগনিফিকেন্ট নাম্বার অফ ডিক্রিজ হয়েছে কিসে? প্রপারলি পার্মানেন্ট রিক্রুটেড সায়েন্টিফিক স্টাফদের। এছাড়া কিন্তু দেখা যাচ্ছে যে ফিউয়ার অর্গানাইজেশনস কিন্তু এই ইয়ারে দাঁড়িয়ে কিন্তু হায়ার করেছে পার্মানেন্ট স্টাফকে, এবং ইনস্টিটিউটকে যদি আমরা টুগেদার আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে প্রায় 19,000 কন্ট্রাকচুয়াল স্টাফ আছে অ্যাজ কম্পেয়ার টু অনলি 12,000 পার্মানেন্ট স্টাফ। কোথায় মানে বোঝা যাচ্ছে পার্মানেন্ট স্টাফের থেকেও কিন্তু কন্ট্রাকচুয়াল স্টাফের পরিমাণ বেড়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল স্টাফস ওয়্যার এ 14% রাইজ ওভার দ্য ইয়ার অফ 2021-2022। অর্থাৎ শর্ট টার্ম রিক্রুটমেন্ট কিন্তু সায়েন্টিফিক ইনস্টিটিউটগুলোতে হচ্ছে, বাট দ্য ডেটা ইজ ভেরি অ্যালার্মিং। এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে এই ডেটায় কিন্তু ইনক্লুড তাও করা হয়নি স্ট্র্যাটেজিক সেক্টরকে। ডু নট ইনক্লুড দিস ডেটা, ডু নট ইনক্লুড স্ট্র্যাটেজিক সেক্টরস লাইক ডিফেন্স, অ্যাটমিক এনার্জি, স্পেস, হুইচ কনজিউমস দ্য লায়ন্স শেয়ার অফ দ্য ইন্ডিয়াস রিসার্চ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। সো এই রিসার্চগুলো, এই যে ইনস্টিটিউটগুলোকে বাদ দিয়েও যদি আমরা অন্যান্য ইনস্টিটিউটগুলোকে দেখি সেখানেও দেখা যাচ্ছে কিন্তু আমাদের কন্ট্রাকচুয়াল স্টাফ বাড়ছে, সায়েন্টিফিক পার্সোনাল হিসাবে কিন্তু পার্মানেন্ট রিক্রুটমেন্ট কমে যাচ্ছে। সো এই জায়গাটার উপর আলোকপাত করা হয়েছে। এবার বলা হয়েছে অন দি ওয়ান হ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাজ announced the mission to develop the quantum computer, develop the foundational artificial intelligence model. On the other hand, it has declared its intent to align research and development towards the industry specific research. অন্যদিকে none of this will bear the fruits without scientists, particularly young researchers who are engaged full time, having long career at institution doing cutting edge research. তার মানে এই যে স্বপ্নগুলো এগুলোর বাস্তবায়ন কখনোই সম্ভব নয় যদি আমরা ইয়ং সায়েন্টিস্টদের রিক্রুট না করি, অ্যাজ দি মানে রেকগনাইজ না করি এবং তাদেরকে কিন্তু পার্মানেন্ট পজিশনে রিক্রুট না করি। গভর্নমেন্ট হ্যাড ওয়ান সেট আপ ইনস্টিটিউটস লাইক TIFR, আইজার কি আইজার ক্যালকাটাও আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, সেখানে কিন্তু ইন্ট্রোডিউস করেছিল 4-year গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন দ্য বেসিক সায়েন্স প্রিসাইসলি বিকজ অফ দ্য ইনসেন্টিভস দেন were not strong enough to retain the potential scientists. তার মানে বলছে এই যে আইজার বা এই ধরনের ইনস্টিটিউটে যেভাবে প্রোগ্রাম আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামগুলোর মাধ্যমে যে ইনসেন্টিভ প্রোভাইড করা হচ্ছে দ্যাট ইজ নট ইনাফ টু মানে তাদেরকে হোল্ড করে রাখার জন্য ইনাফ না। আমরা জানি অনেক ইয়ং সায়েন্টিস্টরা দে আর অ্যাকচুয়ালি মুভিং অ্যাব্রড, মানে গোয়িং অ্যাব্রড টু কন্ডাক্ট দেয়ার রিসার্চ বিকজ সেখানে কিন্তু যে রেমিউনারেশন পাওয়া যায় উইচ ইজ ভেরি হাই। ইভেন জার্মানির মতো কান্ট্রিতে কিন্তু যখন ধরো তুমি PhD করা হয়ে গেল এবং পোস্টডকের জন্য একটা সময় নিচ্ছ, সেই 1 year পর্যন্ত তাকে সেখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট একটা বেনিফিটও প্রোভাইড করা হয়। সো দিস কাইন্ড অফ থিং ইউরোপিয়ান কান্ট্রিজ আর ডুইং ফর দেয়ার রিসার্চার। এই জায়গাগুলো কিন্তু ইন্ডিয়াকে নিড টু অ্যাসিওর। ইন্ডিয়া নিডস টু এনশিওর দ্যাট দ্য কন্ডিশনস ফর রিসার্চ সাচ এজ রেসপেক্টেবল স্যালারি, ফান্ডস এবং ইকুইপমেন্ট টু দ্য গুড রিসার্চ আর মেড অ্যাভেলেবেল মোর ওয়াইডলি। তাহলে গুড রিসার্চ কন্ডাক্ট করার জন্য যে ইনসেন্টিভস প্রোভাইড করা প্রয়োজন আমাদের কান্ট্রির ইউথ সায়েন্টিস্টদের, সেটাকে কিন্তু প্রোভাইড করতে হবে। লাস্ট আমরা যে জায়গাটা পড়বো, এইখান থেকে একটা লেখার আর্টিকেল বা কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট এ ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন, সেটা কিন্তু এখানে লেখা আছে বাই ইউজিং অ্যান অ্যানেকডোট। খুব সুন্দর একটা গল্পের মাধ্যমে এই লেখাটা লেখা হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান। একটু মানে পেশেন্টলি এই লাস্ট এডিটোরিয়ালটা দেখো, কারণ অনেক কিছু শেখার আছে এই এডিটোরিয়ালটা থেকে। দেখো বলা হয়েছে অন May 1
world commemorates the International Labour Day to honor the dignity of work and workers' rights. The stories of millions in India trapped in bonded labor cast a dark shadow. তার মানে দেখা যাচ্ছে যেখানে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল লেবার ডে সেলিব্রেট করা হচ্ছে, সেখানে মিলিয়ন্স অফ দ্য ইন্ডিয়ানসদের যে একটা অন্ধকার দিক, অন্ধকার জীবনের গল্প, সেটার দিকে কিন্তু আমরা দেখছি না। সেরকম একটা ঘটনা হচ্ছে মধ্যপ্রদেশের শিবপুরি যে ডিস্ট্রিক্ট, সেখানের একটা কোয়াইট কর্নার অফ দ্য শিবপুরিতে মুকেশ আদিবাসী 35 লাইজ অন এ উইদার্ড চারপয়। চারপয় কি দেখো, দিস ইজ দ্য চারপয়, অর্থাৎ এই যে মানে তক্ত পোস্ট যেটাকে বাংলায় বলে, মানে দেখবে এগুলো অনেক সময় সেই উঠোনে দাদু ঠাম্মারা বসে থাকে, তো দিস ইজ দ্য চারপয়। মানে এইরকম একটা জিনিসে একজন মুকেশ আদিবাড়ি বলে 35 ইয়ার্সের একজন ব্যক্তি বসেছিলেন। তার সঙ্গে কি ছিল, ওয়ান্স রোবাস্ট ফ্রেম নাও ফ্রেল, অর্থাৎ যেটাই যে ফ্রেমটা খুব রোবাস্ট বলিষ্ঠ ছিল সেটাই এখন ভঙ্গুর হয়ে গেছে। হিজ স্পিরিট স্কেয়ার্ড, তার কিন্তু যে শক্তি মনোবল সেটা টুকরো টুকরো হয়ে গেছে। কিসের মাধ্যমে? বাই এ ট্রমাটিক পাস্ট। কি পাস্ট দেখো, 2023 সালে এন্টাইজড বাই প্রমিসেস অফ ওয়ার্ক ইন ইন্দোর, মুকেশ অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়ার ট্রাফিকড 1400 কিলোমিটার টু কর্ণাটক। এই ফ্যামিলিটাকে কিন্তু কাজের লোভ দেখিয়ে ট্রাফিকিং করে নিয়ে যাওয়া হয়েছিল কর্ণাটকে। তারপর তাদের ট্র্যাপ করা হয়েছিল অ্যাজ দ্য বন্ডেড লেবার। ব্রুটাল ভায়োলেন্স অন দ্য সুগারকেন ফার্ম লেফট হিম উইথ দ্য পেনফুল লিম্প অ্যান্ড প্রোফাউন্ড এক্সহশন। তার মানে তারপর তাকে সুগারকেনের অর্থাৎ আখ তৈরির যে ফ্যাক্টরিতে এত পরিশ্রম করানো হয়েছিল, তার লিম্প কিন্তু পেনফুল হয়ে গেছিল। অসহ্য মেন্টাল অ্যাবিউজ সহ্য করার পর মানে তিনি কিন্তু এই জায়গাটা থেকে বলছেন যে আই ব্লেম মাই গ্রিড। তার মনে হয়েছিল আমি এতটা লোভ না করলে হয়তো আমার ভাগ্যের এরকম চরম বাজে পরিণতি হতো না। মুকেশ মোহনস তিনি কিন্তু শোক করছেন, রিকলিং দ্য 500 অ্যাডভান্স দ্যাট হি গট অ্যান্ড হুইচ ইগনাইটেড হোপ। তাকে কিন্তু প্রথমত 500 টাকা লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই জায়গায় আশার আলো দেখে তিনি গিয়েছিলেন এবং he was crammed into trucks. They endured a grueling journey. তাকে কিন্তু ট্রাকের মধ্যে জাস্ট ক্র্যাম করা হয়েছিল, ভরে দেওয়া হয়েছিল এবং তাকে কিন্তু একটা গ্রুয়েলিং জার্নির মধ্যে দিয়ে যেতে হয়েছিল, only to face relentless toil between 14 hours to 16 hours of work every day. তাকে 14 থেকে 16 ঘন্টা খাটানো হতো। এবং যখন মুকেশ ডিমান্ড করেছিল আমার পেমেন্ট করে দেওয়া হোক, দেন আর্মড গার্ডস savagely beat him. তাকে কিন্তু প্রচন্ড ভাবে আর্মড গার্ড সেখানে তাকে মেরেছিল, which shattered his right leg. তার ডান পা ভেঙে দেওয়া হয়েছিল। এ ফেল্ড এসকেপ অ্যাটেম্প্ট ব্রট ফার্দার ক্রুয়েলটি। তিনি পালাতে চেয়েছিলেন এবং এর শাস্তি কিন্তু আরো ভয়ানক ভাবে তার উপর এসেছিল। আফটার উইকস অফ টর্মেন্ট ফাইনালি পুলিশ কিন্তু এই মুকেশকে রেস্কিউ করেছিল এবং বাট হিজ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল স্কার্স রিমেন। কিন্তু তার হয়তো তিনি বেরিয়ে আসতে পেরেছিলেন, কিন্তু যে পরিমাণ মেন্টাল হ্যারাসমেন্ট, ইমোশনাল স্কার্স, সেটা কিন্তু তাকে এখনো বয়ে চলতে হচ্ছে। অন্ধ্রপ্রদেশের একটি ব্যক্তির ঘটনা, তার চাইল্ডহুড ড্রিম ছিল কিন্তু একটা ব্রাইট ফিউচার, সেটা কোল্যাপস হয়ে গেছিল কিভাবে? অ্যাট দ্য এজ অফ 13। 13 বছরে তার যে জীবনে বড় হওয়ার স্বপ্ন সেটা ভেঙে গেছিল। ফিনান্সিয়াল হার্ডশিপ ড্রোভ হার ফ্যামিলি টু এ ব্রিক কিল। মানে হচ্ছে তাকে কিন্তু একটা ইট ভাটায়, ব্যাঙ্গালোরের মতো ইট ভাটায় তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল বা তিনি যেতে বাধ্য হয়েছিলেন ফাইন্যান্সিয়াল হার্ডশিপের জন্য। দেন কি করা হয়েছিল? অ্যান অ্যাডভান্স অফ 2000 বাউন্ড দেম ইন দ্য সার্ভিটিউড, অর্থাৎ তাকে 2000 টাকার অ্যাডভান্স দিয়ে কিন্তু তাকে সেখানে বন্দি করা হয়েছিল। এক্সক্রুশিয়েটিং ওয়ার্ক দ্যাট স্ট্রেচড ওভার 12 to 14 আওয়ার্স আন্ডার দ্য সর্চিং সান। অর্থাৎ প্রকাণ্ড যে প্রচন্ড রোদ্রের তাপে দাবদাহে কিন্তু তাকে স্কুলে না গিয়ে সে তখন ইট ভাটায় কাজ করা শুরু করেছিল। সেই জায়গায় শুধুমাত্র যে ওনার্সের ব্রুটালিটি তাকে ফেস করেছিলেন ইন দ্য ফর্ম অফ বিটিং, ভার্বাল অ্যাবিউজ অ্যান্ড কনফাইনমেন্ট, শ্যাটার্ড দেয়ার স্পিরিট। আই নিউ ইউ আর ট্র্যাপড, সেটা কিন্তু তিনি বললেন। এইভাবে কিন্তু গল্পের ছলে দুটো অ্যানেকডোট দিয়ে লেখক তার লেখনীটাকে শুরু করেছিলেন। নেক্সট তিনি বলছেন এই গল্পটা, এই হররিং যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু শুধুমাত্র এই মুকেশ আদিবাসী বা এই ব্যক্তিগুলির নয়, তারা কিন্তু দে আর অ্যামং দ্য ল্যাক্স অফ ইন্ডিয়ান যারা কিন্তু এই বন্ডেড লেবারের মধ্যে আটকে আছেন এবং এক্সপোজিং দ্য ব্রুটালিটি অ্যান্ড অফ এক্সপ্লোশন অ্যান্ড দ্য আন্ডারস্কোরিং দ্য আর্জেন্ট নিড ফর দ্য সিস্টেমেটিক রিফর্ম। এই ঘটনায় কিন্তু কি কোন দিকে আমাদেরকে হাইলাইট করে? আর্জেন্ট রিফর্মের দরকার টু সিকিউর জাস্টিস অ্যান্ড ফ্রিডম ফর অল ওয়ার্কার্স। বন্ডেড লেবার্স ইমার্জেস ফ্রম এ ওয়েভ অফ ইন্টারকানেক্টেড ফ্যাক্টরস। কি জায়গা? ইমিডিয়েট ট্রিগার সাচ as মেডিকেল এমার্জেন্সি, রিলিজিয়াস সেরিমনি, ডাউরি, ফুড শর্টেজ, সাডেন লস অফ জব and of a breadwinner may force an improvised work
ওয়ার্কার টু সিক এ লোন অর অ্যাডভান্স ফ্রম অ্যান এমপ্লয়ার অ্যান্ড দ্য লেবার এজেন্ট। অর্থাৎ তারা কিন্তু ট্র্যাপ হয়ে যাচ্ছে বিভিন্ন রিলিজিয়াস সোশিও ইকোনমিক ইস্যু, তারা হয়তো খেতে পাচ্ছে না, এইভাবে লোভ দেখে তাদের হয়তো পরিবারে মেডিকেল এমার্জেন্সি হচ্ছে, সেই জায়গায় লোভ দেখে তাদের কিন্তু বন্ডেড লেবার সিস্টেমের মধ্যে আনা হচ্ছে। হাউএভার ডিপার সিস্টেমেটিক ইস্যুস অ্যাম্পলিফাই দ্য ইয়ার ভালনারেবিলিটি, ডিসক্রিমিনেশন, সোশ্যাল এক্সক্লুশন বেসড অন রিলিজিয়ান, এথনিসিটি, কাস্ট, widespread illiteracy, lack of access to information, employer monopoly over local financial and the labor market. Now, dominance of the social elites. এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু they have been exploit, মানে তাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে আফটার years after years. Now India কিন্তু অ্যাবলিশ করেছে বন্ডেড লেবার ইন দ্য 1975 এবং 2016 এ দাঁড়িয়ে ইউনিয়ন লেবার মিনিস্টার কিন্তু পার্লামেন্টকে ইনফর্ম করেছিল যে গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু রিলিজ অ্যান্ড রিহ্যাবিলিটেট 1.84 crore বন্ডেড লেবার অ্যাক্রস দ্য কান্ট্রি 15 বছরের মধ্যে 2030 মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে 2021 কিন্তু ইন্টারেস্টিংলি ভাবে দেখা যখন এই টার্গেট কিভাবে গভর্নমেন্ট অ্যাচিভ করছে সেই নিয়ে পার্লামেন্টে কোয়েশ্চেন করা হয়, তখন গভর্নমেন্ট কিন্তু বলেছিল অ্যারাউন্ড 12,000 বন্ডেড লেবারকে কিন্তু রেস্কিউ করা হয়েছে এবং রিহ্যাবিলিটেট করা হয়েছে সেই 2016 থেকে 21 মধ্যে দাঁড়িয়ে, মানে যেখানে 1.84 crore is the target, সেখানে only around 12,000 is rescued. So this is the figure. নাও এই জায়গায় দাঁড়িয়ে কি হার্ডস ট্রুথ সেটা হচ্ছে ইন্ডিয়ায় কিন্তু 1.84 ক্রোর যদি বন্ডেড লেবার হয় তার মধ্যে 12,000কে কিন্তু রেস্কিউ করা হচ্ছে, তাহলে লেফট কে হলো 1.71 ক্রোর মানুষ কিন্তু এখনো এই ইকোনমিতে ট্র্যাপড হয়ে আছে, বন্ডেড লেবার ইকোনমিতে। তাহলে 2030 এর টার্গেট যদি আমাদের ফুলফিল করতে হয় তাহলে আমাদের কিন্তু অ্যারাউন্ড 11 লাখ ইন্ডিভিজুয়ালসকে কিন্তু রেস্কিউ করতে হবে অ্যানুয়ালি সিন্স 2021। বোঝা গেল? এরপর ইন অ্যাডিশন টু বন্ডেড লেবার, ক্রোরস অফ আনঅর্গানাইজড ইন্ডিয়ান ওয়ার্কার্স পার্টিকুলারলি মাইগ্রেন্টস যারা কিন্তু এন্ডিওর করছে এই ফোর্স লেবার ইকোনমিতে ভেরিয়াস প্রবলেম। সো শুধুমাত্র বন্ডেড লেবার ছাড়াও আরো বিভিন্ন ধরনের ওয়ার্কফোর্স আছে, মেইনলি যারা আনঅর্গানাইজ সেক্টর তারাও কিন্তু ক্লোজলি বন্ডেড লেবারের মতনই কিন্তু ভুক্তভোগী। এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশনের রিপোর্ট বলছে কান্ট্রির টোটাল এমপ্লয়মেন্ট অ্যাক্রস দ্য অর্গানাইজড এবং আনঅর্গানাইজ সেক্টর হচ্ছে রাফলি 47 ক্রোর, সেখানে দাঁড়িয়ে 8 crore workers were in the unorganized sector, অর্থাৎ 39 crore কিন্তু এখনো কিন্তু রিমেন আছে আনঅর্গানাইজ সেক্টরে। তাহলে আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্ডিয়ান এমপ্লয়মেন্ট রিপোর্ট কিন্তু বলছে লো কোয়ালিটি জবস ইন দ্য ইনফর্মাল সেক্টর, ইনফর্মাল এমপ্লয়মেন্ট আর দ্য ডমিনেন্ট ফর্ম অফ ওয়ার্ক ইন ইন্ডিয়া। অর্থাৎ আমাদের কান্ট্রিতে কিন্তু আনঅর্গানাইজড ইনফর্মাল এমপ্লয়মেন্টে কিন্তু সব থেকে বেশি। নাও দ্য লাস্ট স্লাইড ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি, সেটাই কিন্তু বলা হচ্ছে আনঅর্গানাইজড মানে যারা ওয়ার্কার আছে প্রিডমিনেন্টলি যারা মাইগ্রেন্ট তারা কিন্তু ইন্ডিয়ান ইনফর্মাল ইকোনমির পার্ট, তারা কিন্তু মেইনলি তাদের মধ্যে ইউনিয়ন বিভিন্ন দেখবে ওয়ার্কার্স ইউনিয়ন হয়, সেটা তাদের মধ্যে থাকে না, ডিপ্রাইভিং দেম ফ্রম দ্য কালেকটিভ বার্গেনিং পাওয়ার। অর্থাৎ তাই জন্য তাদের কিন্তু কোনো কালেকটিভ ভোকাল নয়, তাদের কথা সামনে আসছে না। এরপর since early 2020 investigations by the writer into the forced labor across Indian industries have exposed shameful reality ki Indian industries thrive on exploitation of the forced labor, a blatant বিট্রেয়াল অফ দ্য ইন্ডিয়ান ওয়ার্কার্স। তাদের কিন্তু বিট্রে করা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের উপরই কিন্তু ইন্ডিয়ান যে মার্কেট সেটা কিন্তু ফ্লরিশ করছে। মোস্টলি মাইগ্রেন্টস ফোর্সড ফ্রম দেয়ার ভিলেজেস বাই ক্লাইমেট চেঞ্জ, ক্রিপলিং প্রভার্টি, ল্যাক অফ জব অপরচুনিটি, সেই জন্য তারা কিন্তু বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে। নাও যখন তারা বেরিয়ে আসছে তারা কিন্তু ভিসিয়াস সাইকেল অফ এক্সপ্লয়টেশনে ট্র্যাপড হয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে লাস্ট বলা হচ্ছে দিস এক্সপ্লয়টেশন, এ ডেলিবারেট অ্যাসল্ট অন দেয়ার ডিগনিটি ইজ পারপিচুয়েটেড বাই এ সিস্টেম প্রায়োরিটাইজিং প্রফিট ওভার পিপল, ইগনোরিং মডার্ন ডে স্লেভারি। অর্থাৎ মডার্ন ডেতেও যে স্লেভারি হয় সেটাকে ইগনোরেন্ট করছে এবং সেখানে কিন্তু জাস্ট একটা মানে গা শোয়া ব্যাপার দাঁড়িয়ে গেছে। ইন্ডিয়ান ইকোনমি shamefully thrives on bonded and forced labor, profiting from its most vulnerable because they are vulnerable and it is the only reason that they can be exploited. So there is the time to say no to such kind of brutal inhuman behavior যেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান ওয়ার্কফোর্সরা ফেস করছে। সো দিস ইজ দ্য নিউজ এডিটোরিয়াল। আজকে কমপ্লিট ডিসকাশন ছিল, কেমন লাগলো জানিও। অনেকটা বড়, আমার মনে হয় ওয়ান অফ দ্য লংগেস্ট ভিডিও রিগার্ডিং দ্য ডেলি নিউজ। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেলকে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো এবং আমাকে মেল করতে পারো থ্রু মাই মেল আইডি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতো আর বড় করবো না। হোপফুলি তোমাদের দুটো আমি কোয়েশ্চেন দিয়েছি, তোমরা সেটা জানাবে।
একটা হচ্ছে ইউট্রিফিকেশন কি, আর একটা সিওডি এবং বিওডি ডিফারেন্স কি। এই দুটো কোয়েশ্চেন্স তোমাদের জন্য রইলো, তোমরা আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার।